This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে .12টা, সূর্য এখন মধ্য গগনে, আর খবরও মধ্য গগনে রয়েছে। আচ্ছা, নির্বাচনের তো কয়েকটা মাস বাকি আছে, তাই না? নির্বাচন কমিশন এখনো তারিখ ডিক্লেয়ার করেনি, কিন্তু মোটামুটি মনে করা যেতে পারে 2 মাস 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস। আচ্ছা, এই রাজ্যে নির্বাচন হলে বা গোটা দেশ জুড়ে নির্বাচন হলে আমরা কি দেখতে অভ্যস্ত বলুন তো? নেতারা নির্বাচন কেন্দ্রিক ভাষণ দিতে শুরু করে দেন। বিভিন্ন সময় দেওয়াল লিখন শুরু হয়ে যায়। দেওয়াল লিখন হয়তো কদিন পরে হবে, কিন্তু নেতাদের মধ্যে থেকে এখনো নির্বাচন কেন্দ্রিক কোনো ভাষণ কিন্তু আমরা পাচ্ছি না, অন্তত এ রাজ্যের ক্ষেত্রে। বরং এ রাজ্যে আমরা কি দেখছি নেতারা, বিরোধী রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে শাসক দলকে বিরুদ্ধে ব্যস্ত রয়েছেন। শুভেন্দু অধিকারী আজকে বছরের শুরুতেই কলকাতার রাজপথে নামছেন, মিছিল করবেন তিনি, ইস্যু সেই দুর্নীতি। কিন্তু গতকাল আমরা কি দেখলাম? আমরা দেখলাম গতকাল দিনভর শহর কলকাতায় এসে ইডির হেড স্যার একের পর এক বৈঠক করলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠকটা বোধহয় হয়েছে গতকাল সেকেন্ড হাফে দুপুরের পরে। শুধু ইডি নয়, বারবার বলছি, শুধু ইডি নয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা আছেন, বিভিন্ন যারা গ্রুপ রয়েছেন, তাদের শীর্ষকর্তারা বৈঠকে ছিলেন। সিআইএসএফ এর শীর্ষকর্তারা, এসএসবি শীর্ষকর্তারা ছিলেন, আয়কর দপ্তরের শীর্ষকর্তারা এবং এনআইএ শীর্ষকর্তারা। এতগুলো দপ্তরের শীর্ষকর্তারা একসঙ্গে বৈঠক করছেন শহর কলকাতায়। তারপরে ইডির হেড স্যার চলে যাচ্ছেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এ রাজ্যে কি হতে চলেছে? বড় প্রশ্ন। গতি প্রকৃতি এই প্রশ্ন তুলতে বাধ্য করছে, তাহলে কি এ রাজ্যে আগামী দিনে এমন কিছু হতে চলেছে যা ভূভারতে কোনোদিন হয়নি? গতি প্রকৃতি আমাদের এই প্রশ্ন তুলতে বাধ্য করছে, বারবার আমরা বলছি। নইলে এতগুলো দপ্তরের শীর্ষকর্তা কেন এক জায়গায় বসে বৈঠক করবেন? বৈঠক শেষেই কেন ইডি কর্তা চলে যাবেন রাজভবনে? নজর থাকবে। যে খবর আমরা পেয়েছি সূত্র মারফত, ভয়ঙ্কর খবর আপনাদেরকে দেব। এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে রাজ্যের শাসক দলের একাধিক বিধায়ক, বর্ষিয়ান নেতা, তারা কখনো কখনো এই যে ইডি হামলার মুখে পড়লো সেটাকে প্রত্যক্ষ সমর্থন করেছেন, কখনো পরোক্ষে সমর্থন করেছেন। আচ্ছা, ইডি তো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ। আধা সেনা যারা আক্রান্ত হয়েছিলেন তারা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, তারা নিশ্চয়ই বিষয়টাকে দেখেছেন যখন এ রাজ্যের শাসক দলের নেতারা বলছেন আগামী দিনেও এই রকম জনবিস্ফোরণ হবে। বিষয়টাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেখছে কিভাবে? কেন্দ্রীয় সরকার দেখছে কিভাবে? কোনো বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকার আগামী দিনে নেবে না তো? নজর থাকবে। যে খবর পেয়েছি খবর দেব আমরা। এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে, 5-6 দিন হয়ে গেল শেখ শাহজাহান, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। হ্যাঁ, রাজ্য পুলিশের ডিজি তিনি বলেছেন যে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, স্পষ্ট করে আরেকবার বলি, রাজ্য পুলিশে এমন অনেক অফিসার রয়েছেন যাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। ভূভারতের যে কোনো দক্ষ অফিসারকে তারা প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের রাজ্য পুলিশের বর্তমান যিনি ডিজি, তার দক্ষতা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পুলিশ কি করছে? তাহলে কি কোথাও গিয়ে পুলিশকে কেউ বাধা দিচ্ছে? পুলিশ কি তাহলে পুলিশের কাজটা করতে পারছে না? নইলে যে পুলিশকে আমরা দেখেছিলাম ভিন রাজ্য থেকে গিয়ে সারদা কর্তাকে তুলে এনেছিল, সেই পুলিশ এই রাজ্যে যখন রয়েছে, শাহজাহান শেখ তার দলের নেতারা বলছে পুলিশ তাদের অ্যারেস্ট করতে পারছে না। শুধু শাহজাহান শেখ কেন, ওই ঘটনায় যাদেরকে ক্যামেরার সামনে দেখা গেছে বিক্ষোভ করছিলেন, তাদের কাউকেই তো অ্যারেস্ট করা হয়নি। আমরা আসবো একে একে, অনেকগুলো প্রশ্ন উঠছে, অনেক সূত্র মারফত খবর পেয়েছি, আগামী 1 ঘন্টায় দেখাবো। এই মুহূর্তে আমি যেমন রাস্তায় আছি, আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা, স্টুডিও রয়েছেন কোয়েল এবং মঞ্জিরা, বাইরে থেকে আমাদের সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, যাবো তোমার কাছে, কারণ গতকালের এই বৈঠকে এনআইএ ছিল। তোমার সঙ্গে এর আগে একাধিকবার কথা হয়েছে, এনআইএ কোন কোন ক্ষেত্রে তদন্ত করে আমরা প্রত্যেকে জানি। তার মধ্যে একটা রয়েছে মানব পাচার। রাজ্যের বর্ডার পেরিয়ে অন্য রাজ্যে যদি মানব পাচার করা হয়, কিংবা অন্য দেশে যদি মানব পাচার করা হয়, কিংবা অন্য দেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী এখানে ঢোকে, সেইখানে এনআইএ গতকালের এই বৈঠকে ছিল এবং উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এনআইএ কর্তার। যাবো, তবে তার আগে এই শেখ শাহজাহানের ঘটনার পর রোহিঙ্গা প্রসঙ্গে অতি সম্প্রতি কোন কোন বক্তব্য আমরা শুনেছি, জাস্টিস কি বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন, পরপর শোনাবো। আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যাদেরকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্য, তারা ভারতবর্ষের নাগরিক তো? এই খোঁজটা আপনারা ভালো করে দিন। তারা অন্য কোনো জায়গা থেকে নৌকোয় চড়ে এখানে এসে ঢোকেননি তো? যদি উপযুক্ত তদন্ত হয়, আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে
সেটা জানা যাবে। এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে, এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যাব সিজারের কাছে। সিজার, গতকাল দেখলাম এতগুলো এজেন্সির শীর্ষকর্তারা একসঙ্গে বৈঠক করলেন। ইডি রেড আমরা দেখতে অভ্যস্ত, আইটি রেড আমরা দেখতে অভ্যস্ত, তাদের সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী তারা যান, দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু এই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে উল্লেখযোগ্য উপস্থিতি এনআইএর। সিজার, ইঙ্গিতটা কি? দেখো শুভজিৎ, যে কথাটা তুমি বললে যে খালি এনআইএ নয়, তাৎপর্যপূর্ণ উপস্থিতি রয়েছে। এনআইএর এসপি যেমন ছিলেন, তার পাশাপাশি ছিলেন প্রিন্সিপাল ডিরেক্টর ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের, তার পাশাপাশি ছিলেন বিএসএফের ডিআইজি, যে ডিআইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের, যিনি জি ব্রাঞ্চ অর্থাৎ বিএসএফের যে গোয়েন্দা বিভাগ, সেই বিভাগের দায়িত্বে রয়েছেন। এই জায়গা থেকে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, শাহজাহান একটা তো ওভারঅল কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, সেই পাশাপাশি শেখ শাহজাহান সংক্রান্ত সামগ্রিক তথ্য এক জায়গায় করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, এবং সেখানে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফকে। কারণ ওই এলাকা সীমান্তবর্তী এলাকা, এবং সীমান্তবর্তী এলাকায় বিএসএফের যেমন নিজস্ব একটা ভালো নেটওয়ার্ক রয়েছে, তার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে শেখ শাহজাহানের কারবার নিয়ে, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত খতিয়ে দেখা হয়নি অনেক ক্ষেত্রেই। সেই জায়গাতে শেখ শাহজাহানের লোকেশন থেকে শুরু করে শেখ শাহজাহানের আর কি ব্যবসা আছে, সেখানে সীমান্তর ক্রস বর্ডার কোনো ব্যবসা আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু সেই গোয়েন্দা তথ্য সামনে আনার চেষ্টা করছে ইডি। তার পাশাপাশি এনআইএকে একই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, তার কারণ এর যে প্রসঙ্গটা বারবার তুমি তুললে, যে রোহিঙ্গা ইস্যু, মানব পাচার, ক্রস বর্ডার হিউম্যান ট্রাফিকিংয়ের অভিযোগ এর আগে উঠেছিল, সেই সময় কেন্দ্রীয় গোয়েন্দারা একটা রিপোর্টও জমা দিয়েছিল, এবং সেই অভিযোগ কতটা সঠিক সেই বিষয়গুলো, অর্থাৎ শেখ শাহজাহানকে চারপাশ দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ফাঁসে কোথাও শেখ শাহজাহান কিন্তু ফাঁসছেন, এবং চারপাশ থেকে তাকে ঘিরে ধরার পরিকল্পনা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটা কিন্তু স্পষ্ট। তার সবথেকে চাপ বাড়ছে, শেখ শাহজাহানের উপর চাপ বাড়ছে। সিজার, সঙ্গে থাকো। ঠিক এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ কি করছে? আবারও বলছি, আমাদের রাজ্য পুলিশে এমন অনেক অফিসার আছেন যাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। ভূভারতের যে কোনো অফিসারকে তারা কথায় কথায় চ্যালেঞ্জ করতে পারেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, 5-6 দিন হয়ে গেল, পুলিশ কি করছে? ঠিক সেই সময় যে খবর আমাদের সামনে আসছে, সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন বসিরহাট জেলা পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী। ঠিক কেন এসে পৌঁছেছেন ডিএসপি? সিজার, কি খবর পাওয়া যাচ্ছে? তো কিছুক্ষণ আগেই বসিরহাট পুলিশ জেলার ডেপুটি ডিএসপি পদমর্যাদার আধিকারিক সানন্দা গোস্বামী, যিনি ডিইবির দায়িত্বে রয়েছেন, তিনি এসে পৌঁছেছেন। এর আগেও আমরা গত শনিবার দেখেছিলাম তিনি হাসপাতালে গিয়েছিলেন, আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করেছিলেন, এবং সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরেও এসেছিলেন। যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ওই অভিযানে যে ইডি আধিকারিকরা গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করতে চায় রাজ্য পুলিশ। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে শেখ শাহজাহানকে নাগালে না পেলেও রাজ্য পুলিশের তৎপরতা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ইডি দপ্তরে। কারণ দুটো বিষয় এখানে রয়েছে, এক হচ্ছে ইডির বিরুদ্ধে একটি মামলা রয়েছে, এফআইআর রয়েছে, যেখানে শেখ শাহজাহানের যিনি কেয়ারটেকার তিনি ক্রিমিনাল ট্রেসপাসিংয়ের অভিযোগ করেছেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে। পাশাপাশি ইডি আধিকারিকরা শেখ শাহজাহান এবং আদার্সদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সেদিন মারধরের ঘটনা, সেদিন আক্রান্ত হওয়ার ঘটনায়। সেই জায়গা থেকে ওই অভিযানে যারা গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করা এবং সেটা ভিডিওগ্রাফার হওয়ার কথা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি রাজ্য পুলিশ সূত্রে।